আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো 17তম নিবন্ধন কলেজ পর্যায়ের গণিত প্রশ্নের সমাধান। তাহলে আমরা দেখি। প্রথম অঙ্কটা দেওয়া আছে 21,952 সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই সংখ্যার যে গুণনীয়ক বের করবো আমরা, সেগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে, তাহলে এই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যার আমরা গুণনীয়ক বের করি। আমরা 2 দ্বারা ভাগ করি, আবার 2 দ্বারা ভাগ করি, আবার 2 দ্বারা ভাগ করি। এই সংখ্যাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে হবে কত? এটাকে আমরা আবার 2 দ্বারা করি। এখন 2 দ্বারা যাবে না, এখন আমরা যাবে হচ্ছে 7 দিয়ে। 7 দিয়ে দিলে হচ্ছে 4 7 28, 5 7 35, 5 4 বার যায় 4, 4 7 28, 28 34 বার দিলে হচ্ছে 6, 63, 7 নং 63। আবার আমরা 7 দিয়ে দিই 7। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা বের করতে হলে কি করতে হবে? সবগুলো গুণনীয়ক জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে এখানে আমরা জোড়া জোড়া কি পেলাম? 2 জোড়া পেলাম, 2 জোড়া পেলাম, 2 জোড়া পেলাম, 7 জোড়া পেলাম। কিন্তু আরেকটা 7 আমাদের সিঙ্গেল থাকলো। তাহলে এর সাথে সাথে আমরা আরেকটা 7 গুণ করব, তাহলে আমাদের এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের অপশন দেখি, কোন অপশনে 7 আছে। যে অপশনে 7 আছে সেটাই আমাদের সঠিক অপশন। অপশন গ নম্বর সঠিক। পরের অঙ্ক বলা আছে 91, 101, 117 এবং 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা দেখি এই সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই সংখ্যাকে ভাগ করা যাবে 13 গুণন 7, 7 তেরং 91, এটা যাবে। 17কে যাবে হচ্ছে 9 গুণ 13, তাহলে 117 হবে। 123কে যাবে 41 গুণন 3। তাহলে এই সংখ্যাকে 101কে 101 এবং শুধু 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 101ই হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদের প্রশ্ন চাইছে মৌলিক সংখ্যা কোনটি। তাহলে ক নম্বর অ্যান্সার সঠিক। x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এটা আমাদেরকে বীজগণিতিক যে রাশির সূত্র আছে এটাতে বের করা যাবে এবং শর্ট টেকনিকে বের করা যাবে। আমি আগে প্রথমত বেসিক দেখাবো, তারপর শর্ট টেকনিক দেখাবো। এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা স্কোয়ার নাই, আমরা স্কোয়ার দিয়ে এলাম কেন, সূত্র বানালাম, বর্গের সূত্র বানালাম। এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy, যেই সূত্রের সাথে মিল রয়েছে আমাদেরকে, a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রের ফর্মুলাতে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। এই অনুযায়ী আমাদের কি এক্স মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2 স্কোয়ার প্লাস 4xy এর মান দেওয়া আছে ইন্টু 24, 4 প্লাস 24। এই দুটো আমরা যোগ করলে 4 এবং 96 যোগ করলে 100। এইটা আমরা যে মূলত এটার মান বের করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাই এর উপর বর্গ আছে, এই বর্গটা আমরা ডান পাশে রুট করে দেব। এই বর্গটা আমরা এখানে রাখবো না, এই বর্গটা ডান পাশে রুট করে দেব। 100 রুটটা কি হয়? প্লাস মাইনাস 10 হয়। প্লাস মাইনাস 10 যেখানে আছে সেটাও সঠিক অপশন, অপশন ঘ নম্বর সঠিক। এটা আমরা টেকনিকে করতে পারি, বীজগণিতিক সূত্র প্রয়োগ না করে শুধু অঙ্কটা দেখে আমরা এর সঠিক অ্যান্সারটা বের করতে পারবো। এখানে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এমন একটা এক্স এবং ওয়াই এর মান নিতে হয় যদি মাইনাস করলে ট্রু হয়ে থাকে, আর এখানে সেটা যখন গুণ করলে 24 হতে হয়। 6 গুণন 4, এইটা কিন্তু 24 হয়। এখানে আমরা 6 নেব, এখানে 4 নেব, মাইনাস করলে ট্রু হয়। তো এক্স এর মান আমরা বললাম 6, ওয়াই এর মান বললাম 4। এখানে যদি আমরা মানটা এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 6, ওয়াই এর মান 4, যোগ করলে 10। প্লাস মাইনাস 10 আমরা কেন দিলাম? যে কোনো সংখ্যার উপর রুট করা হলে
সেই রুটের যে মূল থাকবে সেটা একবার প্লাসে আসে, একবার মাইনাসে আসে। এই কারণে আমরা এর আগে প্লাস মাইনাস স্থাপন করতে পারি। সঠিক অপশন আমাদেরকে +-10। ঘন এ ইকুয়াল √5 হলে এর মান কত? এই সমীকরণ থেকে আমরা এর মান বের করব। ঘন এ ইকুয়াল √5, এইটার সমীকরণের চলক হচ্ছে উভয় পক্ষকে আমরা ঘন করে, উভয় পক্ষকে ঘন করে কিউব উঠে গেলে ঘন উঠে যায়, এ ইকুয়াল এর উপর পাওয়ার আছে 3, একই ধরনের সংখ্যা আমরা 3 বার লিখবো। √5 গুণন √5 গুণন √5, দুইটা √5 গুণ করলে শুধু 5 হবে, যেটা আমরা √5 গুণন √5, এই দুটো একত্রিত করলে স্কোয়ার 5, দুইটা √5 গুণ করলে 5 গুণন √5। 5 গুণ করে দিলাম 5√5, এটা অ্যান্সার। 5√5 যে অপশন আছে সেটা সঠিক, 5√5 অপশন খতে রয়েছে। log 2√5 এটাকে আমরা বেস বলবো, আর এর চলকটা বলবো আমরা 400। এর মান কত? লগের যে আমাদের একটা সূত্র আছে, লগের বেস এবং চলক যদি একই হয় তাহলে এটা অপসারণ করা যায়, কাটাকাটি করা যায়, এর মান হয় 1। আর লগের উপর যে পাওয়ার থাকলো, পাওয়ারটা ঠিক লগের সামনে আসবে। আমি এই সূত্রটা আগে দেখাই। লগ এ, চলক নিলাম এ, পাওয়ার নিলাম বি, তাহলে এইটা এই হচ্ছে লগের বেস, এটা হচ্ছে লগের বুক অথবা চলক, এটা হচ্ছে লগের পাওয়ার। ঠিক এই পাওয়ারটা সামনে আসে, আর এই বেস আর এই চলক মিলে গেলে কেটে যায়, কেটে যায় মান থাকে 1। আমরা এখানে গুণন 1 বি, এর অ্যান্সার পেলাম আমরা বি। এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কের সমাধানটা বের করব। log 2√5, এইটা আমরা বেস নিলাম, তাহলে এইখানে চলক কি দেবো আমরা? চলক এমন একটা সংখ্যা নেব বেস আর চলক যদি মিলে যায়, সবচাইতে টেকনিক যেটা, এই বেসটাকে আমরা চলক করব। এটাকে আমরা চলক করে ফেললাম, তাহলে এটা আমরা কাটতে পারবো। এর উপর কত পাওয়ার নিলে 400 হবে? এর উপর আমরা পাওয়ার কত নিতে গেলে 400 হবে? যদি পাওয়ার 4 নিই তাহলে কিন্তু 400 হবে। এটা আমি সলভ করে দেখাই পাশে, যে 2√5 পাওয়ার 4, 2কে 4 বার গুণ করলে কত হয়? 16 গুণন, আর এখানে আমরা যেহেতু পাওয়ার 4 আছে তাহলে পাওয়ার 4কে ভেঙে লেখা যায়, এই 2 উঠে গেলে রুট উঠে যায়, আর উপর থাকে পাওয়ার 2। 5 দুইবার গুণ করলে 25, এইটা গুণ করলে 400। তাহলে ঠিক আমরা পাওয়ারটা নেওয়া ঠিক আছে। এই পাওয়ারটা কোথায় আসবে? ঠিক লগের সামনে আসবে। গুণন আর বেস, বেস আমাদের একই আছে, বেস কেটে দিলাম 1, গুণ করলে 4, তাহলে 4 যে অপশন আছে সেটা সঠিক অপশন। এইটা অপশন সঠিক হচ্ছে ঘ নম্বর। 6 নম্বর অঙ্কে বলা আছে m এর মান কত হলে x² + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে। আমরা পূর্ণবর্গ রাশির জন্য যে বর্গের সূত্র বেছে নিই, a + b² অথবা a - b², এই রাশিটাকে বর্গের সূত্র করব। বর্গের সূত্র করার পর m এর স্থানে যে সংখ্যাটার স্থান দখল করবে সেই সংখ্যার মানটাই হবে এর সঠিক অপশন। এখানে আমরা বর্গের সূত্র করতে পারবো, এটা দ্বিঘাত সমীকরণ সূত্র করতে পারবো। দ্বিঘাত সমীকরণ সূত্র একটু বড় হবে, আমি বর্গের সূত্র দেখে দিই। এইটা আমরা এ নিলাম, a² + 2, এই 2টা সূত্রের 2 ইনটু এ নিতে হবে, এ আমরা ধরছি x, a, b আমরা কত নেব? b আমরা একটা সংখ্যা নেব যাতে করে জানে এই xটা কাটাকাটি করলে যেন xই পাওয়া যায়। b আমরা হাফ নেব, প্লাস b² কত নেব? এই যে হাফ b নিচে আমরা এত, তাহলে হাফের উপর স্কোয়ার, এটা আমরা এটা আমরা গুণ করি x² প্লাস এই 2 আর এই হাফের 2 কেটে দিলে থাকে x। ঠিক এখানে x² + x এতটুকু আমার মিল আছে, আর এখানে মাইনাস m এর জায়গায় কি মান স্থাপন আছে? প্লাস 1/4। এই যে 1/4, এই 1/4, এই প্লাস 1/4 মানে কিন্তু m এর আগে মাইনাস আছে, কিন্তু এই m এর স্থানে m এর যে মান পেলাম আমরা এই 1/4, এর আগে যদি স্থাপন করে -1/4, অ্যান্সারটা কিন্তু এটা হবে, মাইনাস হবে। কেন মাইনাস হলো?
এইটা দ্বিঘাত সমীকরণ একটা সূত্র আছে, এই সমীকরণের যে একটা অংশ নিয়ে যে পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না, এর মূল কি মূলদ না অমূলদ, তার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হয়। যে আমি এখানে দেখাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক চলকের সহগ এ, এক চলকের সহগ বি, আর এই সিটাকে বলে আমরা ধরবো। এই সূত্র, এইটার থেকে আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র, এই সূত্রে একটা সমীকরণ আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এইটা দিয়ে আমাদেরকে কোন সংখ্যার বর্গমূল অথবা পূর্ণ সংখ্যা বের করা যায়। এখানে বিটা, এই বি সহগ, এই বি যে এক্স এর সহগ, এখানে মান কত গ্রহণ করবে? 1 গ্রহণ করবে। আমি এই সূত্রটা এখানে স্থাপন করে দেখাই। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে বি এখানে কি মান স্থাপন করবে? তাহলে বি এখানে কি মান আছে? বি এখানে শুধু 1 আছে, ঠিক 1 দিতে হবে, মাইনাস সূত্রের 4 ইন্টু এ কোন মান গ্রহণ করবে? এখানে 1 মান গ্রহণ করবে। এক্স এর সহগ আছে, এখানে তো এক্স এর সহগ 2 থাকতো, তাহলে এ 2 মান গ্রহণ করতো। যেহেতু এ আছে এখানে, এর মান 1, সহগটা 1 হবে। 1 ইন্টু সি ধ্রুবক সংখ্যা, তাহলে সি মান গ্রহণ করবে কত? ধ্রুবক সংখ্যা, এই চলকের ধ্রুবক সংখ্যা কি আছে? এম আছে, এম মাইনাস এম, ধ্রুবক সংখ্যা আছে মাইনাস এম ইকুয়াল 0। এইটার সমাধান করলে আমরা কি পাবো? 1 মাইনাস 4, এর আগে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, মাইনাস মাইনাস প্লাস 4m ইকুয়াল 0। এই যে 1, এই 1টা ডান পাশে স্থানান্তর করে দেবো আমরা। 4m ইকুয়াল মাইনাস 1, এম এর সাথে যেটা আসলে ভাগ করে দেবো, m ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড 4। ঠিক আমাদের অ্যান্সার কিন্তু এর সাথে মিল আছে, বর্গের সূত্রের সাথে অ্যান্সার মিল করা গেছে এবং দ্বিঘাত সমীকরণের সাথে অ্যান্সার মিল করা গেছে। আমরা এটা বর্গের সূত্রের মাধ্যমে করব, তাহলে কি হবে? সহজেই এর অ্যান্সারটা আমরা বের করতে পারবো। আর সঠিক অ্যান্সার আমাদের ঘ নম্বর। দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা এই সংখ্যা এখানে যে এইটার অনুপাত দেওয়া আছে এবং এদের গসাগু দেওয়া আছে 4 সংখ্যা। আমরা এখানে এই 4 গসাগু মানে এমন একটা সংখ্যা নেব 3x:2x, এর গসাগুটা কি হবে? গসাগু দুটোর মধ্যে থাকতে হবে, x দুটোর মধ্যে আছে, x সমান 4, গসাগু আমরা 4 দেওয়া আছে, এখানে x সমান 4 নিতে পারি। এর লসাগুটা বের করতে হবে। লসাগুটা আমাদের এখানে দেখলাম যে এর লসাগু 3 2 6, আর একটা x মিল আছে, একটা x নিলাম। 3 2 6 আর x দুইটা আছে, আমাদেরকে একটা নিলাম 6x, আর এখানে x এর মান আমার বসাই 4, 4 6 24, এটাই আমাদের অ্যান্সার। এটা অপশন ঘর মধ্যে আছে, ঘর সঠিক অপশন। পরের অঙ্ক বলা আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? আমরা সমানুপাতিকটা জানি যে একটা সংখ্যার অনুপাত দিয়ে ইকুয়াল দিয়ে আরেকটা সংখ্যার অনুপাত করতে হয়, কিন্তু সংখ্যা এখানে 3টা আছে। যে সমানুপাতিক অনুযায়ী লিখতে পারি আমরা a:b ইকুয়াল b:c। একবার এর সাথে বি নিলাম, এর সাথে সি নিলাম, কারণ 3টে সংখ্যা আমরা সমানুপাতিক অনুযায়ী মাঝখানে সমান চিহ্ন দিতে হয়, উভয় পাশে 2টি করে সংখ্যা অনুপাতে লিখতে হয়। a/b ইকুয়াল b/c। এটা আমরা এখন কি বজ্রগুণ করবো, এই বি দা বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল এ দা সি গুণ করলে এসি। এই যে বি স্কোয়ার এসি, এটা কিন্তু অ্যান্সার। এটা যে অপশনের মধ্যে আছে সঠিক হবে। অপশন গ নম্বরে আছে বি স্কোয়ার ইকুয়াল সি এ অথবা এসি, গ নম্বরেই সঠিক অপশন। অপশনে এসি আছে, সি এ আছে, সি এ যা এসিটা, এটা গুণ করলে আগে এ নিতে হয় তারপরে সি নিতে হয়, ইংরেজি বর্ণমালার আগে এ তারপরে সি। এখানে সিতে কোনো সমস্যা নাই, এই অপশন আর এই অপশন এক রয়েছে। একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? আমরা এই অঙ্কটা খুব শর্ট টেকনিকে চিত্রের মাধ্যমে সমাধান করব, খুব দ্রুত সমাধান করতে পারবো। একটি খুঁটি আমরা নিলাম, এই খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি? তাহলে এই ছায়ার দৈর্ঘ্য, খুঁটির ছায়া কিন্তু এই পাশে পড়ে, এখানে সূর্য থাকে,
তাহলে এখানে ছায়ার পাশে পড়বে, এখানে যদি ছায়ার দৈর্ঘ্য কত হলে এইটার কোণ দেওয়া থাকবে, যে কোণটা বলা হবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হতে গেলে আমরা এখানে এটি তো পর্যন্ত আমরা ছায়া নিলাম, এটাকে কোণ উৎপন্ন করতে দুইটা রেখা লাগতে হবে, তেজক ভাবে মিলিত আছে। এইখানে আছে 45 ডিগ্রি। এখানে চিত্রটা দেখা যাচ্ছে যে এক কোণ সমকোণ, কারণ এই যে লম্ব বা ভূমির উপর লম্ব অঙ্কন করলে একটা সমকোণ হয়ে থাকে। এখানে 90 ডিগ্রি রয়েছে, এখানে 90 ডিগ্রি, আর এই উন্নীত কোণ যেটা উৎপন্ন হয়েছে 45 ডিগ্রি। এখানে কত ডিগ্রি হবে? আমরা যেটা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা হবেই। এখানে 45 ডিগ্রি হলে এখানে 45 ডিগ্রি হতে হবে, তাছাড়া তিন কোণ মিলে 180 ডিগ্রি হয় না। এখানেও আছে 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। এই দুইটা কোণ সমান হতে গেলে এই 90 ডিগ্রি রেখার যে দুইটা রেখা আছে এই দুই রেখা সমান হতে হবে। সমান না হলে এই বিপরীত কোণ দুটো সমান হবে না। আমরা যেটা বলি কোনো কোণের বিপরীত কোণ যদি উভয় কোণটা সমান থাকে এক অপর থেকে, তাহলে এই বিপরীতের যে বাহু থাকে এই বিপরীত বাহুগুলো সমান হতে হবে। এই 45 ডিগ্রি আর 45 ডিগ্রি এই বিপরীত বাহুগুলো, এইটা ভূমি এটা লম্ব, এই লম্ব এবং ভূমি দুটো সমান থাকতে হবে। তাহলে এখানে 20 মিটার, এখানে 20 মিটার। খুব সহজে আমরা বুঝতে পারলাম এই ছায়ার দৈর্ঘ্য হবে 20 মিটার। সঠিক অপশন ক। আমরা অঙ্ক না করেই চিত্র দিয়ে সঠিক অপশন বের করতে পারলাম। এই টেকনিক যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। একজন মাঝি দাঁড় দিয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। স্রোতের বেগ কত? এই অঙ্কটা আমরা বেসিক নয় টেকনিকে দেব। টেকনিকে দিলে খুব দ্রুতই আনসারটা বের করতে পারবো। এখানে বুঝতে হবে যে স্রোতের অনুকূলে, নৌকার যখন স্রোতের অনুকূলে যাবে সে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটা যোগ হবে। আর যখন সে ফিরে আসবে তাহলে তার স্রোতের বিপরীত থেকে ফিরে আসতে হবে। তাহলে স্রোতের বেগটা এই নৌকার বেগ থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে স্রোতের বেগটা বিপরীত দিকে কার্যকর হবে। আর এখানে অ্যান্সারটা বের করতে হবে যে স্রোতের বেগ কত। আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে অ্যান্সারটা বের করতে পারবো যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, যতক্ষণে বলতে আমরা আনুমানিক ধরলাম 1 ঘন্টায়, সে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, আবার সে ফিরে আসে 1 ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে তার যে 2 কিলোমিটার বেগটা মাইনাস হয়ে গেল। এই বেগটা মাইনাস করলো কি? স্রোত। স্রোতের বিপরীত দিকে সে আসতেছে, তাহলে স্রোতের বিপরীত দিকে আসতে স্রোতের যে বেগ 2 কিলোমিটার এটা কিন্তু নৌকার বেগের সাথে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। আর 3 কিলোমিটার বেগটা টিকতেছে, 3 কিলোমিটার বেগে সে আসতেছে, তাহলে 1 ঘন্টায় সে 5 কিলোমিটার যায়, 5 কিমি। আবার সে ফিরে আসে, এখান থেকে যায়, এটা হচ্ছে যাওয়ারটা, সে আবার ফিরে আসে, এটা স্রোতের প্রতিকূলে ফিরে আসে। সে তার সময় 1 ঘন্টায় সে আসে 3 কিমি। তাহলে 2 কিলোমিটার যে হারে গেল, এই হারে গেল কোথায়? স্রোতটাকে 2 কিলোমিটার হারিয়ে দিল। তাহলে স্রোতের বেগটা আমরা সহজে বুঝতে পারবো। স্রোতের বেগটা কি হবে? 2 কিমি, 2 কিলোমিটার। তাহলে অ্যান্সার এখানে গ নম্বর সঠিক, 2 কিলোমিটার। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার সেই 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে আমাদের বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। প্রথমত দ্রব্যটি বিক্রি করেছে x% ক্ষতিতে, আনুমানিক আমরা ক্রয় মূল্য 100 নিলাম, 100 থেকে মাইনাস করলাম x, এত 100 থেকে x মাইনাস করলাম, ক্ষতিতে বিক্রি করছে, এটা হলো আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য। এটা ক্ষতিতে বিক্রয় মূল্য। লাভে এখানে আবার বলছে, আবার দ্বিতীয়বার সে 3x% লাভে বিক্রি করছে। লাভে বিক্রয় মূল্য 3x% লাভ মানে কি? 100 তে 3x% লাভ, 100 প্লাস 3x টাকা। এই দুইটা ক্ষতিতে বিক্রয় মূল্য আর লাভে বিক্রয় মূল্য, দুইটার ব্যবধান কত? দুইটার ব্যবধান আমরা কত বের করতে পারবো? 100 প্লাস 3x মাইনাস 100, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, 100 কেটে দিলাম, প্লাস মাইনাস কেটে যায়, এইটা যোগ করলে 4x। এইটা হলো বেশি, এটা বেশি বিক্রয় মূল্য 4x।
এখানে বেশি বিক্রয় মূল্য দেওয়া আছে 18x, 4x বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমরা দেখাতে পারি 100 টাকা। অতএব বেশি বিক্রয় মূল্য 18x, আর এখানে 18x বেশি বিক্রয় মূল্য এখানে গুণ যাবে, x কেটে দিলাম, 4 দ্বারা 100 কাটলে পাবো আমরা 25, 25 আর 18 এর গুণ করলে পাবো আমরা 450 টাকা। এটা আমাদের অ্যান্সার খ নম্বর সঠিক। 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত টাকা? এই অঙ্কে মুনাফা নির্ণয় করতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এবং এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেখাতে হবে যে পার্থক্য 1 টাকা হলে আসল কত টাকা। আসলের পরিমাণ দেওয়া নেই, শুধু দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে 4% এবং সময় দেওয়া আছে 2 বছর। আমরা যদি সরল মুনাফা আগে বের করি, 2 বছরের সরল মুনাফা এবং 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করি, দুইটার পার্থক্য করলে যে 1 টাকা হবে, ওখান থেকে ঐকিক নিয়মে কিন্তু আমরা এর আসল কত টাকা আমরা বের করতে পারবো। তাহলে আমি কোনোটাই সরল এবং চক্রবৃদ্ধি কোনোটাই বের করবো না, শুধু একটা টেকনিক দিয়ে অঙ্কটা সমাধান করে দেবো। ধরি আসল সমান x টাকা, তাহলে আসল x টাকা হলে 4% হার সরল মুনাফায় 4% হার আমরা এটা x এর 4% মানে x এর 4%, আর যে কোনো পার্সেন্টেজকে 4% বলতে 4 উপর থাকবে 100 নিচে থাকবে, তাহলে এটা 1 বছর। এখানে বলা আছে 2 বছরের কথা, তাহলে আবারও এটাকে যে মানটা আমরা বের করবো এখানে x দিয়ে গুণ করে যে মুনাফাটা পাবো আমরা 1 বছরে মুনাফা যদি পেলাম, এটাকে আবারও যদি গুণ করি আবারও আরেক বছর, আরেক বছর 4%, সুদের হার যদি একই ছিল 4/100 সমান কত টাকা পার্থক্য? 1 টাকা। এই সত্য থেকে বা এই টেকনিক থেকে কিন্তু আমরা এই যে কাল্পনিক আসল ধরেছি এই আসলের মানটা আমরা বের করতে পারবো। কিরকম? আমরা 4 দ্বারা 100কে কাটবো, 25 এরকম আমাদের এই যে এটা কাটার মান তো 1 আছে, 1 দিলে হবে না দিলে হবে, তাহলে x এর পাশে থাকতেছে বা x ডিভাইডেড 25 গুণন 25 625 সমান 1। এটা বজ্রগুণ করতে পারি, x এর মান যদি বের করবো আমরা এখান থেকে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে x গুণ করলে x এবং এই 625 দ্বারা 1 গুণ করলে 625 হবে। x এর মান পেলাম আমরা 625 টাকা আসলে বের করতে পারলাম আমরা, যেহেতু x সমান 625 টাকা। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এই 625 টাকা, আসলটা 625 অপশন ক নম্বর সঠিক অপশন। আমরা টেকনিক দিয়ে আর অ্যান্সারটা বের করতে পারলাম 625 টাকা আসল, কিন্তু আসলে টেকনিক নয়, এটা আমরা বেসিক দেবো, কারণ বেসিক না জানলে টেকনিক তো করা যাবে না। মূলত অঙ্কটা কিরকম ছিল, বেসিকটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। তাহলে এখানে বলা আছে যে 4% হারে মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। আমরা আগে সরল মুনাফাটা বের করে নেব। সরল মুনাফা, তাহলে সরল মুনাফার একটা সূত্র আছে, সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। যে সূত্রটা যদি প্রয়োগ করি আমরা I = PRN, আইতে ইন্টারেস্ট, পিতে প্রিন্সিপাল মূলধন, আর তে রেন্ট, এনতে সময় বা বছর। এই সূত্র প্রয়োগ করে আমরা এই সরল মুনাফা বের করতে পারবো। অত সূত্র ছাড়াও পারবো, যদি আমরা মুখে মুখে বলি 4%, যেহেতু আসল জানা না, এখানে 100 টাকায় 4 টাকা যদি মুনাফা হয় সরল মুনাফা, তাহলে আবার 1 বছরে, তাহলে আবার পরের বছরে যা কিন্তু 100 টাকা 4 টাকায় হবে। তাহলে এই সরল মুনাফার পরিমাণ যদি আমরা একবার লিখি 8 টাকা হয়ে যাবে, কিন্তু সরল মুনাফার পরিমাণ কিন্তু 8 টাকা হয়ে যাবে। কিভাবে বুঝলাম আমরা? যদি এখানে মান প্রয়োগ করি, তারপরে এটা আসবে, আমি দেখতেছি দেখা দিই মান স্থাপন করে। এইটা সমান পির মান এখানে জানা নেই, পির মান আমাদের যে কাল্পনিক একটা আসল রয়েছে, এখানে কাল্পনিক আসল ধরবো আমরা 100 টাকা। 100 টাকা কেন ধরলাম? এই যে এখানে বলা আছে যে 4% হার, মানে 100 টাকা 4 টাকা সরল মুনাফা। তাহলে এই পাশে বছরের পরিমাণ, সুদের পরিমাণ হচ্ছে 4%, মানে 4 উপরে নিচে হচ্ছে 100, বছরের পরিমাণ 2। এই 100 কাটা যাবে, এই 4 আর 2 গুণ হবে, 4 2 8। এখানে কিন্তু আয়ের মান আমরা পেলাম, ইন্টারেস্ট 8 পেলাম, আর আমি ওই সূত্র প্রয়োগ না করে এখানে কিন্তু একটা
যে মান দেখে বুঝতে পারলাম 4% মানে কি 100 টাকা 4 টাকা এক বছরে, আবার আরেক বছরে 100 টাকা 4 টাকা, তাহলে দুই দুই এক বছরে 4 টাকা, আরেক বছর 4 টাকা, 4 4 8 টাকা, সরল মুনাফা 8 টাকা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি পরিমাণ? তাহলে এই নিয়মে চক্রবৃদ্ধি মুনাফা বের করবো আমরা। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা চক্রবৃদ্ধির সূত্র প্রয়োগ করতে পারবো, অথবা সরল মুনাফার সূত্র দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা পরিমাণ বের করা যাবে। কিভাবে? যদি 4% হার মানে কি 100 টাকার 4 টাকা, তাহলে এটা কিন্তু প্রথম বছরে এক বছরে, তাহলে কাল্পনিক 100 টাকার উপর 4 টাকা সুদ, তাহলে এক বছরে কিন্তু 100 টাকা আসল ছিল আর 4 টাকা সুদ হবে, তাহলে তার সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 104 টাকা। যদি আমরা এখানে সমাধানটা করি তাহলে আর ক্লিয়ার হবে যে সুদ আসল সমান 104 টাকা প্রথম বছর। তাহলে দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে সে 4% হারে মুনাফা পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই টাকার উপর 100 টাকার উপর না, সে 104 টাকার উপর 4% হার মুনাফা কত টাকা বের করতে হবে, কত টাকা আসে এটা বের করতে হবে। তাহলে 4% হার মানে 100 টাকা হয় 4 টাকা, 100 টাকা আসবে 4 টাকা, এবং এই যে টাকা 104 টাকা, এখন যেহেতু এক বছর পর তার সুদ এবং আসল মিলে তার সুদ আসল হয়েছে, যেহেতু আমরা এইটা চক্রবৃদ্ধি বের করবো, তাহলে 104 টাকায় কয় টাকা আসবে? 4 দ্বারা আমরা কি 100 কাটলাম, 25, এটা আমরা 25 দ্বারা ভাগ করব 104 কে। এই 25 দ্বারা 104 কে ভাগ করলে 4.16 এটা হবে। তাহলে এই সুদটা পেলাম আমরা কোন বছরে? দ্বিতীয় বছরে যাই সুদের পরিমাণ পেলাম। আর প্রথম বছরে কত পরিমাণ সুদ পেয়েছে? প্রথম বছরে 4 টাকা, কারণ 100 টাকায় সে 4% হারে, তাহলে 4 টাকা সুদ হচ্ছে। প্রথম বছরের সুদ 4 টাকা, আর দ্বিতীয় বছরের সুদ হচ্ছে 4.16। এইটা তার মোট সুদ। তাহলে এই মোট সুদ যোগ করে দিই আগের বছরের সুদ এবং এই পরের বছরের সুদ, প্রথম বছরের সুদ এবং দ্বিতীয় বছরের সুদ যোগ দিয়ে আমরা এই যোগ দিয়ে যে রেজাল্ট পাবো 8.16, এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ পেলাম 8.16 টাকা। এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করব। পার্থক্য করে কি পরিমাণ টাকা থাকে, পার্থক্য করে কিন্তু 1 টাকা আসবে না, এখানে যে বলা আছে 1 টাকা হতে হবে না, 1 টাকা এই 70 প্রক্রিয়া আমরা আসলটা বের করব। তাহলে এই দুটো পার্থক্য যদি করি আমরা, যেখানে সরল পার্থক্য করলাম আমরা, পার্থক্য দুইটা মুনাফার পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে 8.16 মাইনাস 8, এইটা যদি বিয়োগ করি আমরা তাহলে আমরা পাবো 0.16। এই 0.16 যে পেলাম এইটা এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা এখন আসল বের করবো কিভাবে? তাহলে 0.16 যদি পার্থক্য হয়, আসল আমাদের 100 টাকা, কিন্তু কাল্পনিক আসল আমরা 100 টাকা ধরছি, কারণ এই যে 4% হার মুনাফা হয়, আসল যে 100 টাকা ছিল। পার্থক্য 1.6 টাকা হলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে অতএব অঙ্কে পার্থক্য আছে কত? অঙ্কের পার্থক্য আছে 1 টাকা। ঠিক আছে, এখানে আমরা একবার দিলাম 1 টাকা পার্থক্য হলে আসল কত হবে? তাহলে অবশ্যই এটা কিন্তু ভাগ হবে, যে 1 আছে, 1 থাকার কারণে এই 0.16 এটাকে অবশ্যই ভাগ দিতে হবে, কার নিচে? 100 নিচে ভাগ দিতে হবে। 100 ভাগ 0.16, তাহলে 100কে 0.16 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আমাদের রেজাল্ট 625 টাকা আসবে? কেমন লাগতেছে দেখতে? মনে হয় আসবে না, না? কিন্তু আমরা কখনো কি ভাবি যে একটা পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশ সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে দেখি আমি সেটা দেখবো। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এই যে ভাগ বলতে কাটাকাটি, আমরা এখানে ভাগ করে দেখাতে পারি, বা এখানে আমি এটা ক্যালকুলেটর করতে পারি। এই 0.16 দ্বারা 100কে ভাগ করলে কাটার মান আসবে 625 টাকা। যদি এটা বিশ্বাস না হয় আপনারা নিজে দেখতে পারেন যে এখানে 100 ভাগ করতে হবে 0.16, এইটা ভাগ করে দেখা যাবে। এটা ভাগ করলে কিন্তু এই রেজাল্ট এটাই আসবে, 625 টাকা আসবে। তাহলে অ্যান্সারটা কিন্তু 625 টাকা। আমি প্রথমত আগে যে টেকনিক দিয়ে বের করছি, তাহলে বেসিক দিয়েও কিন্তু বের করলাম 625 টাকা। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার।
মেঝের দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত? আমাদের এর অ্যান্সার নির্ণয় করতে হবে মেঝের দৈর্ঘ্য কত। একটা আয়তাকার, এর ক্ষেত্রফল আছে 192 বর্গমিটার। দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল অপরিবর্তন থাকবে। আমরা একটা চিত্রের মাধ্যমে সমাধান দিতে পারি। এটা আয়তাকার লিখলাম, এর দৈর্ঘ্য নেব কত? এর ক্ষেত্রফল আছে 192 বর্গমিটার। এর দৈর্ঘ্য আমরা 16 নিতে পারি। এই 16 এর সাথে কত গুণ করলে 192 হবে? 12 গুণ করতে হবে, 192 হবে। এই দুটোর গুণ করলে এইটার ক্ষেত্রফল 192 হবে। এখানে সত্য দিয়েছে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এখানে দৈর্ঘ্য 4 মিটার কমাবো এবং প্রস্থ 4 মিটার বাড়াবো, তারপরে ক্ষেত্রফলটা 192 বর্গমিটার থেকে যাবে। এখান থেকে আমরা মাইনাস করবো, যে দৈর্ঘ্য 4 মিটার কমাবো 4 মাইনাস করবো। এই 4 মাইনাস করে যেটা আমরা এখান থেকে প্লাস করবো, 4টা এখানে প্লাস করে দেবো 16, আর এখানে মাইনাস করলে পাওয়া যাবে 12। এই যে এই 16 আর 12 এই দুটোর গুণ করলে, এই দুটো যদি গুণ করি 16 গুণন 12, রেজাল্ট কিন্তু 192 বর্গমিটারই হবে। 16 গুণন 12 গুণ করলে 192 বর্গমিটারে হবে। তাহলে দৈর্ঘ্যটা কত? প্রথম দৈর্ঘ্য নিয়েছে 16, এর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে আমাদেরকে 16, এটাই অ্যান্সার। 16 যে অপশনের মধ্যে হয় সেটা সঠিক, 16 রয়েছে, অপশন ক নম্বর সঠিক। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আমরা এই অঙ্কটা চিত্রের মাধ্যমে সমাধান করব, তারপর টেকনিকের মাধ্যমে সমাধান করব। প্রথমত চিত্র নিলাম, একটা ত্রিভুজের উচ্চতা নিলাম আর একটা ভূমি নিলাম। এটা একটা ত্রিভুজের উচ্চতা ভূমি নিলাম। তাহলে এখানে বলা আছে যে ত্রিভুজের উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হচ্ছে ভূমি। এখানে আমরা উচ্চতা নিলাম x, একে 2 দ্বারা গুণ করবো, দ্বিগুণ 2x, অপেক্ষা আবার 6 সেন্টিমিটার বেশি, ঠিক আমরা 6 যোগ করে দেব। এইটা উচ্চতা, এটা ভূমি ত্রিভুজের। ত্রিভুজের যে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 810 বর্গ সেন্টিমিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি আছে 2x প্লাস 6, উচ্চতা x। x দা আমরা গুণ করব, এই ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা কি, 2x স্কয়ার প্লাস 6x। এই ক্ষেত্রফল সত্যমতে লিখতে পারি, সত্যমতে হাফ 2x স্কয়ার প্লাস 6x ইকুয়াল, অঙ্কে আছে 810 বর্গ সেন্টিমিটার। এটা সমাধান করে আমাদের অ্যান্সার বের করতে হবে যে এইটা হাফ মানে কি, এর নিচে কিন্তু হাফ, এর নিচে 2 আছে, তাহলে এটার লব হচ্ছে এই 2x স্কয়ার প্লাস 6x এবং হর হচ্ছে 2। এই 2 দ্বারা আমরা গুণ করে দেবো এটাকে, আর এটার নিচে 1 আছে, 1 দ্বারা গুণ করবো, বজ্র গুণন x স্কয়ার প্লাস 6x ইকুয়াল, এটা আমাদেরকে এই পাশে পার করব 0 থাকলো। এইটার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে প্রত্যেকটা পদের মধ্যে 2 কমন আছে, কমন করে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস, এই 2 নিচে ভাগ দিলে কিন্তু 0 হয়ে যাবে। আমরা এই পাশে আসি, কি লেখা যায়, x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 10 ইকুয়াল 0। উৎপাদকের নিয়ম হচ্ছে এই পর থেকে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস 8 10। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে সেটা যেন বিয়োগ করে 3 এর সাথে মিলে যায়। 30x 27x, x কমন x প্লাস 30 মাইনাস 27 কমন x মাইনাস আর মাইনাস প্লাস 30। এই 2 ঘর মিলে আছে 1 ঘর, x প্লাস 30
কমন নিলাম কি এক্স আর দুইটা সমান 0, তাহলে এটা সমান 0, এটা সমান 0, আমরা এটা সমান আগে 0 লিখি, এক্স প্লাস 30 সমান 0, এক্স ইকুয়াল এটা প্লাস আছে পার করলে আমরা স্থানান্তর যেটা বলা ডান পাশে পার করে দিলে মাইনাস হবে, কিন্তু মাইনাস মান গ্রহণযোগ্য হয় না। কোনো আয়তাকার, ত্রিভুজ বা রম্ব যে কোনো পরিমিতির কোনো দৈর্ঘ্য বা প্রস্থ মাইনাস মান গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এটা কিন্তু এই মাইনাস মান গ্রহণ না করে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে পরের ঘর থাকলে কত, এক্স মাইনাস, অতএব এক্স মাইনাস 27 ইকুয়াল 0, এক্স ইকুয়াল এখানে মাইনাস আছে পার করলে প্লাস হবে 27। তাহলে এক্স আমাদের এক্স এর মান পেলাম 27, আর এই এক্স সমান 27 পেলাম, এই ত্রিভুজের উচ্চতা ধরেছি আমরা 27, এক্স এর মানটা হচ্ছে 27, এখানে ত্রিভুজের উচ্চতা 27, এই 27 যে অপশন হয় সেটা সঠিক অপশন হবে, অপশন খ নম্বর সঠিক। কিন্তু এইটা চিত্র ছাড়াও একটা শর্ট টেকনিকের মাধ্যমে দ্রুত অ্যান্সার বের করা সম্ভব। টেকনিকটা কি আমরা দেখি, এখানে বলা আছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, উচ্চতা আমরা যেটা নিব সেটাকে আবার দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করে 6 যোগ করতে হবে, কারণ 6 সেন্টিমিটার বেশি আছে। তাহলে উচ্চতা 27 আমরা মনে মনে কাল্পনিক ধরলাম 27, তাহলে 27টি দ্বিগুণ করবো, দ্বিগুণ করলে কত হয় 54, যোগ করবো 6 সেন্টিমিটার বেশি, কেন এই 6 মানে এখানে এই যে 6 সেন্টিমিটার বেশি থাকায় 6 যোগ করে দিলাম, তাহলে এই যোগ করলে হয় 60। এইটা পেলাম আমরা ভূমি, ত্রিভুজের ভূমি পেলাম 60, এই ভূমি আর এখানে উচ্চতা আছে 27। তাহলে আমরা জানি যে এটা ক্ষেত্রফল, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আমরা হাফ কোথায় পেলাম, এটা মনে রাখার কৌশল হচ্ছে আয়তাকার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, শুধু আয়তাকার নয়, প্রত্যেকটি এই পরিমিতির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। কিন্তু এখানে হাফ কেন আসে, এখানে একটা আয়তাকার অঙ্কন করলাম, এটা আয়তাকার, কিন্তু এই আয়তাকারে পুরা ত্রিভুজটা পুরা ক্ষেত্রফল আসে না, এক অংশ হাফ অংশ কেটে যায়, এই অর্ধাংশ এই অর্ধাংশ কাটার কারণে এটা ত্রিভুজ, এই ত্রিভুজের যখন ক্ষেত্রফল বের করবো আমরা, তখন এটা আয়তাকারে এক অংশ বাদ পড়ে যায়, মাইনাস পড়ে যায়, তাহলে এই পুরা ক্ষেত্রকে 2 দ্বারা ভাগ করতে হয়, এই জন্য কথাটা হাফ আসে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে উচ্চতা অথবা ভূমি গুণ উচ্চতা, উচ্চতা গুণ ভূমি দুটোই লেখা যায়। তাহলে আমরা এখানে 60 গুণ করবো কি, 60 এর সাথে গুণ করবো 27, আর ভাগ করবো কি দ্বারা, 2 দ্বারা। এই গুণ করার পর 2 দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা কিন্তু আসবে, এটা আমরা 30 গুণ 27 গুণ করলে 810 হবে, 30 গুণ 27 810 হবে, তাহলে ক্ষেত্রফলের সাথে মিল আছে। তাহলে আমরা এটাকে এই চিত্র ছাড়াও দৈর্ঘ্য আর প্রস্থের যে অঙ্কের মধ্যে তথ্য দেওয়া আছে দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, এটা যোগ করে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম এর উচ্চতা হবে 27। অঙ্ক নম্বর 15, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে ক্ষেত্রফল কত। ত্রিভুজের কিন্তু সমান বাহু দুটি দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, একটা ত্রিভুজ স্পষ্ট দেখা যায় ত্রিভুজটা কি হবে এবং তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে ত্রিভুজের 2টা বাহু সমান আর একটা অসমান, ভূমিটা কিন্তু অসমান আছে এখানে, তাহলে এইটা কোন ত্রিভুজ, 2টা বাহু সমান একটা অসমান, তাহলে সমদ্বিবাহু, ওকে কিন্তু বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে মানটা বসে দিয়ে কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার কনফার্ম, ভুলের কোনো সম্ভাবনা নেই। তাই আমরা যে লিখতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে কিন্তু সূত্র আছে, সুন্দর একটা সূত্র। কি সূত্র আছে দেখো, যে সূত্রটা লিখছি আমি, ভূমি ডিভাইডেড 4 √4 সমবাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু অনেকে এ লেখে, এটা বি লেখে, সমস্যা নেই, তুমি যদি এ আর বি দেয় বোঝো সমস্যা নেই, কিন্তু এ মানে কি এটা তো বুঝতে হবে, ভূমি। তাহলে ভূমি ডিভাইডেড 4 √এর মধ্যে কি হবে 4 সমবাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে মান যদি আমরা স্থাপন করি, কাটাকাটি করি, অ্যান্সারটা হয়ে যাবে। কি হয় দেখি আমরা, যে এখানে ভূমির মান কত, ওকে কিন্তু বলা আছে দেখো প্রত্যেকটি 5 একক সমান বাহু। তাহলে এই যে ত্রিভুজটা এরকম, আমি লিখে দিই, ত্রিভুজটা এরকম সমান দুইটি সমদ্বিবাহু। দেখো এই যে এই ত্রিভুজ এখানে 5 একক, এখানে 5 একক, আর এই ভূমিটা থাকবে 6 একক, সমান বাহু এই দুটো সমান, আর এই ভূমিটা কিন্তু অসমান, 6 একক আর সমান তো হয়নি। তাহলে এখান থেকে দেখো ভূমি কি নেবো আমরা, ভূমি অবশ্যই নেব 6, √এর মধ্যে কি নেবো, √এর মধ্যে লিখবো আমরা এই যে যেটা সমবাহু আছে, তাহলে 4 নিলাম, এটা গুণ চিহ্ন দিলাম, মান বসানোর গুণ চিহ্ন দেবো, এবং সমবাহু স্কোয়ার, সমবাহু কি আছে 5,
তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে কি হবে 5 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি কি আছে 6, 6 এর উপর স্কোয়ার। এখন আমরা কি কাটাকাটি করব, দুই এমন সংখ্যা নেব 6 এবং 4 এর মধ্যে কাটাকাটি যায়, 2 দ্বারা কাটাকাটি করতে হবে, 2 দোকানো 4, 3 দোকানো 6। আর এখানে কি করব আমরা, এখানে কিন্তু এই গুণ করে দেবো, তাহলে এখানে কাটার মান কত পেলাম 3/2। আর রুট ওভারের মধ্যে কি পেলাম আমরা, রুট ওভার পেলাম 4 গুণন 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25 মাইনাস 6 এর উপর স্কোয়ার মানে 36, 6 6 36। এখন আমরা কি করব, এই রুট ওভার ঠিকই রাখবো, এই রুট ওভারের মধ্যে দেখো এই 4 গুণন 25, 4 25 কত হয় 100 মাইনাস 36। এখন বিয়োগ করে দেব, দেখো 100 থেকে 36 বিয়োগ করলে কিন্তু 64, 64-র উপর কি আছে রুট আছে, তাহলে 64 রুট মূল মানে বর্গমূল আমরা জানি 8, 8 আসতে 64। এটা না বুঝতে পারলে তখন আমি বুঝাই দিচ্ছি কিভাবে এটা তোমরা করবা। এটা করার পর এটা বর্গমূল দিলাম, তাহলে এটা দেখো 8 লিখলাম, 8 এর উপর স্কোয়ার দাও, তাহলে 8 আসতে 64, স্কোয়ার উঠে গেলে রুটে যায়, তাহলে তুলে দাও তুমি, তাহলে তুলে দাও। এখান থেকে একবার 8 লিখলে হয়ে যাবে, যারা বুঝতে পারবে না তারা কিন্তু এইভাবে ভেঙে লিখবা, আর সমস্যা নাই। এটা আমি দেখে দিলাম, দেখো এই যে দেখে দেওয়ার পর এটা একবারে আমি 64 বর্গমূলটা হচ্ছে 8, এখানে গুণন চিহ্ন দিয়ে আমরা 8 লিখলাম। তাহলে এখন কি করব, এই 2 দ্বারা 8 কে কাটবো, 8 কে কাটলে কি পাওয়া যাবে 4 দোকানো 8, কাটার মান 4, এই 3 আর 4 এর গুণ হবে 3 4 12, তাহলে কত ছিল 12 বর্গ একক। এখানে অ্যান্সার কিন্তু কিছুই নাই, শুধু নাম্বারিং করা আছে 6 8 10 এবং 12। দেখা যাচ্ছে যে এখানে ঘ নম্বর অ্যান্সার 12 আছে, ঘ নম্বরে অ্যান্সার হবে। পরের অঙ্ক আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কোন চাপের কেন্দ্রে h ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত। আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে, এটা চিত্রের মাধ্যমে সঙ্গে সহজ হবে। একটা বৃত্ত অঙ্কন করলাম, কেন্দ্র, দুইটি ব্যাসার্ধ লাগবে আর একটি পরিধির খণ্ড অংশ লাগবে। এখান থেকে আমরা ব্যাসার্ধ অঙ্কন করলাম, এর দৈর্ঘ্য হচ্ছে আর, আরেকটা ব্যাসার্ধ অঙ্কন করলাম, এর দৈর্ঘ্য দিলাম আর, ব্যাসার্ধ দৈর্ঘ্য আর। এখানে যে একটা এই যে বৃত্তর চাপ পেলাম, এই যে চাপ পেলাম আমরা এখান থেকে এ, এটা ধরলাম বি, এই চাপের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করা হচ্ছে, যে কেন্দ্রে চাপের কেন্দ্রে কোণ এক্স ডিগ্রি, এখানে কোণের পরিমাণ আছে এক্স ডিগ্রি, এই কেন্দ্রে কোণ এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত, এই এ থেকে বি এই দূরত্বটা কত, এ থেকে যে বি দূরত্ব, এই চাপের দৈর্ঘ্যটা বা দূরত্ব নির্ণয় করব। চাপের যে একটা সূত্র আছে 2πr গুণন থিটা ডিভাইডেড 360 ডিগ্রি, 2 দিয়ে আমরা 36 কাটলাম 180, থিটার মান আছে আমাদের, থিটার মান কত বসাবো, কেন্দ্রে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে থিটার মানটা পাবো আমরা এই চাপের কেন্দ্রে এক্স ডিগ্রি আছে, ঠিক আমরা এখানে এক্স ডিগ্রি বসে দেবো, পাই আর গুণন এক্স ডিগ্রি ডিভাইডেড 180। এইটাকে আমরা গুণ করতে পারবো, যে গুণ অবস্থা আছে, তাহলে গুণ অবস্থায় থাকার কারণে আমরা এখানে দেখতে পারি যে পাই আর এক্স ডিগ্রি ডিভাইডেড 180 ডিগ্রি। এটা আমাদের আনসার আছে ক নম্বরে, ক নম্বর সঠিক আনসার। এরকম চিত্রের মাধ্যমে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হলে থিটার মান কত। যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ, থিটার যে মানে আমরা বের করব সেটা কিন্তু সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ 90 ডিগ্রির নিচে অংশ, সূক্ষ্মকোণটা হচ্ছে 90 ডিগ্রির নিচে অবস্থান করে। তাহলে আমরা এই রাশি থেকে মানটা বের করব, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ত্রিকোণমিতির একটা সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই জায়গায় আমাদেরকে sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা মান আমরা বের করলাম ঠিক 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা 2 এই sin স্কয়ার থিটার মান স্থাপন করব 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0।
বা এই 2 আমরা গুণ করে দেবো দুইটা ব্র্যাকেট সংখ্যার মধ্যে, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে -3 আর এখানে +2, দুটা মানে যোগ বিয়োগ করলে আমাদের -1 পাবো। মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস -3 থেকে +2 বাদ দিলে -1 ইকুয়াল 0। আগের সঙ্গে মাইনাস আছে, আমরা মাইনাস কমন লোক সেটা বাম পাশে ভাগ করে দেব, অথবা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস দ্বারা গুণ করলে আমরা তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এইটার উৎপাদক করতে হবে। আমরা উৎপাদক এতক্ষণ যেটা করে এসেছি যে x স্কয়ার মাইনাস x মাইনাস 20, এইটা ঠিক এখানে x পদ ধরবো, তার এখানে মধ্য পদ ধরবো, এটা শেষ পদ ধরবো। এর উৎপাদক করতে গেলে 2 cos স্কয়ার থিটা মাইনাস আর প্লাসে মাইনাস প্লাস 1, এই দুটো যদি আমরা যোগ করি, দুটাকে মাইনাস সাথে যোগ করলে কিন্তু 3 cos থিটা আসবে। এটা আমরা কমন করি, এই দুই ঘরে কমন করলাম 2 cos থিটা কমন, cos থিটা মাইনাস এই দুটো কাটা যাওয়ার থাকে 1 কাটার মান, মাইনাস 1 কমন, cos থিটা মাইনাস প্লাসে -1 ইকুয়াল 0। দুইটা ঘরে একই আছে, এই দুইটা ঘরের মধ্যে আমরা একটা ঘর নেব। cos থিটা মাইনাস 1 ইন্টু কমন নিলাম কি 2 cos -1, 2 cos -1 ইকুয়াল 0। দুইটার সমানে 0 করতে হবে আমাদেরকে, হয় এটা সমান 0 এটা সমান 0। আমরা এই পদটা নিলাম আগে, অতএব cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1টাকে স্থানান্তর করলাম, যেটা +1 হয়ে যায়। এই যে cos থিটা, আরেকটা থাকে আমাদের পদ 2 cos থিটা ইকুয়াল 1, 2 cos থিটা 1/2, cos থিটার সমান 1। এই cos থিটা 1 কত ডিগ্রি মান গ্রহণ করে, যেটা আমরা ত্রিকোণমিতির যে সূত্র চার্ট আছে ওখান থেকে আমরা ওখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল 0 ডিগ্রি, cos থিটা ইকুয়াল 1 এর মান আমাদের আছে cos 0 ডিগ্রি। এই cos এ cos কেটে দিলাম, থিটার সমান 0 ডিগ্রি, কিন্তু থিটার মানে এখানে বলে সূক্ষ্মকোণ, 0 ডিগ্রি তো সূক্ষ্মকোণ হয় না, তাহলে এইটা হবে না, তাহলে এই পদটা আমাদের হবে না। এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। এখানে আমরা আসি, এই ত্রিকোণমিতির সূত্র আছে cos থিটা ইকুয়াল হাফ, cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। cos থিটার হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি, এটা cos কেটে দিলাম, থিটার সমান 60 ডিগ্রি। তাহলে এই থিটার মান 60 ডিগ্রি নেওয়া যাবে, বলা আছে সূক্ষ্মকোণ আমরা জানি 90 ডিগ্রির নিচে অবস্থান করবে, তাহলে 90 ডিগ্রির নিচে কিন্তু এই কোণটা আছে আমাদের 60 ডিগ্রি, তাই আনসার 60 ডিগ্রি হবে। তাই সঠিক অপশন ক নম্বর 60 ডিগ্রি। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? অনুপাতে লিখতে হবে আমাদের দুটোর পরিসীমা। প্রথমত বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফল সমান, আমরা বর্গের ক্ষেত্রফল লিখতে পারি a স্কয়ার। কেন a স্কয়ার লিখলাম? বর্গের 4টা বাহু সমান, বর্গের 4টা বাহু সমান হয়, এখানে একটা বাহু হলে সব বাহু সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফল সমান বলা আছে, বর্গের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল। এই স্কয়ারটা আমরা রুট করে দেব, এখানে এই স্কয়ার উঠে গেলে রুট উঠে যাবে, কিন্তু পায়ের উপর রুট উঠবে না, কারণ পায়ের উপর স্কয়ার নেই। রুট পাই ইস্টু আর, অথবা আর ইস্টু রুট পাই, দুটো লেখা যাবে। বর্গের পরিসীমার অনুপাত ও বৃত্তের পরিসীমার অনুপাত,
তাহলে বৃত্তের পরিসীমার অনুপাত যেটা আমরা লিখতে পারি যে 2πr ইস্টু অনুপাত বর্গের পরিসীমা লিখতে পারি 4a 2। এর মান আমরা এখানে বের করছি গুণন r রুট পাই, এই দুই দ্বারা আমরা কেটলাম এখানে 2, এই পাশে তো আমরা আর এ পাশে আর আছে এ পাশে আর আছে কেটে দিলাম, তাহলে এখানে থাকে পাই পাই ইস্টু 2 রুট পাই। এটাই সঠিক অ্যান্সার। এটা যে অপশন মধ্যে সেটাই সঠিক, অপশন গ নম্বর সঠিক। 1 ঘন ডেসিগ্রাম কাঠের ওজন 60 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? 1 ঘন সেন্টিমিটার সমান 10 ডেসিগ্রাম। সেন্টিমিটারকে ডেসিগ্রামে প্রকাশ করবো কারণ কাঠের ওজনটা এখানে দেওয়া আছে 60 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন সেমি সমান 10 ডেসিগ্রাম। পরের অংশ দেওয়া আছে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? কাঠের যে ওজন আসবে সমায়তন পানি, তার মানে কাঠের যে পরিমাণ ওজন পানির ওজন সেটাই হবে, সেই পানির ওজনের শতকরা কত ভাগ আমরা সেটাই শতকরা দেখাবো। এখানে আমরা লিখতে পারি যে 10 ডেসিগ্রাম 7 ডেসিগ্রাম। কারণ 1 ঘন সেন্টিমিটার সমান কাঠের ওজন 60 ডেসিগ্রাম। এইটা ঘন সেন্টিমিটারকে আমরা ডেসিগ্রাম প্রকাশ করছি, তাহলে 10 ডেসিগ্রাম সমান 60 ডেসিগ্রাম। অতএব 1 ডেসিগ্রাম সমান 7/10 ডেসিগ্রাম। এটাকে শতকরা দেখা, শতকরা দেওয়ার কারণে 100 ডেসিগ্রাম সমান এই 0 কেটে দিলাম 7×10 ডেসিগ্রাম, 70 ভাগ। এটা আমাদের অ্যান্সার। এটা অপশন খর মধ্যে আছে, খ নম্বর সঠিক অ্যান্সার। যদি এটা আমরা শর্ট টেকনিকে করি তাহলে আমরা মূলত দেখবো যে 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 60 ডেসিগ্রাম, তাহলে 1 ঘন সমান 10 ডেসিগ্রাম। এখানে এটা দেখাতে পারবো যে 7/10, 7/10 যেটা পেলাম এটাকে আবার বলতেছে সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, যেটা শতকরা দেখাতে হবে। শতকরা দেখার জন্য এটাকে আমরা 100 দ্বারা গুণ করি। 100 দ্বারা যদি আমরা গুণ করে থাকি এইটাকে কেটে দিলাম 10×100, 7×10 70। এটা আমাদের অ্যান্সার। অঙ্ক নম্বর 20। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা এই ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এটার সাপেক্ষে যে দুইটা বাহু দেওয়া আছে সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ হবে কত ডিগ্রি এটা নির্ণয় করতে হবে। আমরা জানি এই ধরনের তথ্য দেওয়া থাকলে ত্রিভুজের যে ক্ষেত্রফল লিখতে হয় হাফ গুণন বা অন্তর্ভুক্ত বাহু, অর্থাৎ প্রথম যে বাহু দেওয়া থাকবে বাহু লিখলাম এ, বাহু লিখলাম বি, তাহলে এ বির মান এখান থেকে বাহুদের যথাক্রমে মানটা বসাবো, গুণন সাইন থিটা ইকুয়াল ক্ষেত্রফল। ক্ষেত্রফল অঙ্কে দেওয়া আছে 182 বর্গমিটার। এ বাহুদ্বয় প্রথম বাহুটা দেওয়া যথাক্রমে যে বলা আছে 26, এর মান বসালাম 26 গুণন অপর বাহু আছে 28 স্থাপন করলাম গুণন সাইন থিটা, এটার মান বের করবো আমরা, সাইন থিটা ইকুয়াল 182 বর্গমিটার। এইটা আমরা কাটাকাটি করবো, 2 দ্বারা আমরা 26কে কাটতে পারি, 28কে কাটতে পারি। আমরা 26কে কেটে দিলাম, কাটার মান আসবে 13, 13 দিয়ে 28কে গুণ করলে 364। এখানে সাইন থিটা আছে, তাহলে আমরা সাইন থিটা গুণ করবো, গুণ করলে এটা হয়ে দেখবে যে গুণ অবস্থায় লিখলাম গুণন সাইন থিটা ইকুয়াল 182। এখন আমরা এই যে সংখ্যা আছে এটা গুণ অবস্থা আছে, এই 364 গুণ অবস্থা আছে সাইন থিটার সাথে, এটা আমরা ভাগ দেবো। সমাধানের নিয়ম যে চলকের সাথে যেগুলো থাকবে সেটা আমরা ভাগ দিয়ে দেবো, অপর পাশে ভাগ দেবো। সাইন থিটা ইকুয়াল 182 ভাগ 364, বা এটা দ্বারা কাটবো আমরা, এখানে কাটলে কত পাবো, কাটার মান পাবো আমরা 2। সাইন থিটা
ইকুয়াল, ওপরে কাটার মান 1 আছে, নিচে 2, হাফ। তাহলে সাইন হাফ অর্থাৎ সাইন থিটা হাফ। তাহলে এইখানে হাফের মান কত, সাইন হাফের মান কত, বা সাইন 0.5 এর মান কত? সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। তাহলে হাফ সমান আর কি লিখতে পারি, পুরোটা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এই হাফ সমান আমরা সাইন 30 ডিগ্রি লিখলাম, সাইন 30 ডিগ্রি। এই পাশে সাইন আছে, এপাশে সাইন আছে, এখানে সাইন থিটা আছে কিন্তু শুধু সাইন না। তাহলে এই সাইন আমরা এই সাইন কেটে দিলাম। তাহলে থিটা সমান কত পেলাম, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা যে এই 30 ডিগ্রি নির্ণয় করলাম, এটাই কিন্তু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। কারণ দুইটা বাহু থেকে আমরা তো এই ক্ষেত্রফল লিখলাম, এই ক্ষেত্রফল থেকে যে কোণের মান পেলাম, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সার কিন্তু আমরা বের করতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, সাইন থিটা ইকুয়াল হাফ, এই হাফ সমান আমরা সাইন 30 ডিগ্রি যে মান স্থাপন করলাম, এই মানটা পেলাম কিভাবে আমরা? এই মানটা কি মুখস্থ রাখা যাবে? মুখস্থ রাখা যাবে না তো, 2 দিন 4 দিন পর ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এটা কিভাবে বের করে, এটা কিভাবে বের করতে হয় এটা আমি দেখাবো একটু সংক্ষেপে। সাইন 0 ডিগ্রি ইকুয়াল কত হবে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 90 ডিগ্রি ইকুয়াল। আমরা সাইন 0 ডিগ্রি সমান কত লিখব? তাহলে এই যে সংখ্যা লিখছি আমি 0 থেকে 4 পর্যন্ত, প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করতে হবে যথাক্রমে, এবং ভাগ করে ভাগফলের বর্গমূল নিতে হবে। তারপর যেটা পাওয়া যাবে সেটাই হবে সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি আমরা প্রথম শুরু করলাম, তাহলে প্রথম সাইন 0 ডিগ্রি আছে 0-তে। তাহলে এটা আমরা প্রথম যখন 0 ডিগ্রি মান বার করবো তখন 0-কে নেব, 0-কে ভাগ করবো 4 দ্বারা। যখন 30 ডিগ্রি বের করবো তখন 1-কে ভাগ করবো 4 দ্বারা। যদিও প্রথম 0 সাইন 0 ডিগ্রি, তাহলে আমরা 0-কে 4 দ্বারা ভাগ করবো। যদি 0-কে ভাগ করি 4 দ্বারা, 0 ভাগ 4, ভাগফলে কি নিতে হবে, বর্গমূল নিলাম। বর্গমূল নিলে কিন্তু 0-কে 4 দ্বারা ভাগ করলে 0-ই হবে। তাহলে 0-0 বর্গমূল কিন্তু 0-ই। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান কত আসে? সাইন 30 ডিগ্রি কয় নম্বর আছে, 2 নম্বর আছে। তাহলে 2 নম্বর সংখ্যাটা আমাদের কি, 2 নম্বর সংখ্যা হচ্ছে 1। তাহলে 1-কে ভাগ করবো আমরা কত দ্বারা, 1-কে ভাগ করবো 4 দ্বারা। ভাগফলের বর্গমূল নিতে হবে, ভাগ করার পর আমরা ভাগফলের বর্গমূল নেব। এইটা 1-এর বর্গ 1-ই হবে, কিন্তু 4-এর একটা বর্গমূল আছে, সেই বর্গমূল হচ্ছে 2। তাহলে 1/2, হাফ। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত পেলাম, হাফ পেলাম। এখানে সাইন 30 ডিগ্রির মান হাফ, আমাদের এখানে ছিল কি, অঙ্কে ছিল যে সাইন থিটা ইকুয়াল হাফ। তাহলে হাফ সমান সাইন কত মান গ্রহণ করবে, তাহলে এখানে হাফ সমান কিন্তু সাইন 30 ডিগ্রির মান গ্রহণ করছে। এভাবে বের করলে মুখস্থ রাখা লাগবে না। যদি আমরা ত্রিকোণমিতির মানটা এভাবে বের করি তাহলে মুখস্থ রাখা লাগবে না। এখানে আমি সরাসরি বসালাম যে হাফ সমান সাইন 30 ডিগ্রি। যদি এটা মুখস্থ না থাকে বা স্মরণে না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা তাৎক্ষণিক কিন্তু এই নিয়মটাকে ফলো করব, ফলো করলে কিন্তু আর কখনো ভুল হবে না। তাহলে আমাদের সঠিক অপশনটা হবে 30 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি অনুপাতে দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে 1:1:2। আমরা অনুপাতের যোগফল লিখতে পারি 1:1:2। এই তিনটার যোগফল 1 + 1 + 2 = 4। ত্রিভুজের 3 কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা এই অনুপাতে ভাগ করব, তাহলে ত্রিভুজটা কোন আকৃতির ত্রিভুজ হবে? 180 জন ভাগ করতে গেলে আমাদেরকে অনুপাতের যোগফল পেলাম আমরা 4, 180 ভাগ 4। 4 দ্বারা আমরা 180-কে ভাগ করব, তাহলে কি পরিমাণ ডিগ্রি পাবো আমরা? 45 ডিগ্রি। 45 প্রথমে আমরা কি পেলাম, যে প্রথমে পেলাম 45 ডিগ্রি। এই অনুপাতের মান পেলাম 45 ডিগ্রি। পরের অনুপাতের মান আমরা 1 আছে, আবার 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি পাওয়া যাবে। পরের অনুপাতের মান পাবো আমরা 45 ডিগ্রি। পরের যে অনুপাত আছে 2, এই অনুপাতের মান কত পাবো আমরা? 45-কে 2 দ্বারা গুণ করবো, 45 × 90। এখানে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি। একটা ত্রিভুজের একটা
কোণ যদি 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজ সমকোণ ত্রিভুজ হবে। কিভাবে? 90 ডিগ্রি কোণ ভূমির উপর লম্বতে 90 ডিগ্রি অঙ্কন করা যায়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হওয়ায় তাহলে এইটা ত্রিভুজ সমকোণ হবে। কি কারণ 90 ডিগ্রি সমান এক সমকোণ, বাদ বাকি যে কোণ থাকে দুইটা কোণ, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আছে অপশন গ তে, গ নম্বর সঠিক অপশন। এ ইনভার্স এন ইকুয়াল 1/a⁴n কোন শর্তে সত্য? এখানে চারটা সত্য দেওয়া আছে। আর এখানে যে সূচকের নিয়ম আছে, আমি লিখলাম যে এ ইনভার্স এন ইকুয়াল 1/a⁴n। এখানে এ সত্য দিয়েছে যে এ ইকুয়াল 0, 0 হবে কিনা? এ ইকুয়াল 0 কোনোদিনও হবে না, কারণ এই যে সূচক বা এটাকে ইনভার্স যেটা বলা যায়, এটা সূচকও বলা যায়, তাহলে এইটা কিন্তু 0 হবে না। তাহলে 0 হয়ে দিলাম, 0 দিলাম, এ সমান 0 দিলাম, এখানে দেওয়া আছে এ, এটা দেওয়া আছে, যদি এ সমান 0 দিলাম তাহলে এইটা হলো 0-এর উপর কোনো সূচক হয়? সূচকের বেস তো কিছু সংখ্যা থাকতে হবে, হয় 1 থাকতে হবে, 2 থাকতে হবে, 0 তো থাকবে না, তাহলে এ তো কখনো হবে না, এ কিন্তু ভুল। খ নম্বর অপশন দেওয়া আছে এ নট ইকুয়াল 0, অর্থাৎ এ কোনোদিন, যেটা বললাম আমি যে এ কোনোদিন 0 হবে না, সংখ্যা হবে। তাহলে অবশ্যই এই সত্যটা কিন্তু সঠিক আছে যে এ নট ইকুয়াল 0, এটা কিন্তু সঠিক হবে। 32/64 সমান 8 হলে x এর মান কত? এটা কিন্তু একটা সূচকের অঙ্ক, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই যে x এর মানটা নির্ণয় করব। 32/64 ইকুয়াল 8। আমরা এটা সূচকের যে নিয়ম আছে, এই 64কে এখানে ভাঙতে পারি এবং বজ্র গুণ করার পর ভাঙতে পারি। মান বের করতে হবে আমাদের x এর, তাহলে আগে কোন কোণা গুণ করবো? এই কোণা দিয়ে, এই 8-এর নিচে কিন্তু 1 আছে, এই 1 দেখে এই কোণা গুণ করবো না, যেটার মান বের করতে হবে সেটা সবসময় আমাদের বাম পাশে রাখবো, তাহলে আর পক্ষান্তর করা লাগবে না। তাহলে 8 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে গুণ অবস্থায় রেখে দিলাম 8 গুণন 64x ইকুয়াল 8-এর নিচে আছে 1, 1 দ্বারা গুণ করবো 32কে, 32 64x 8 আমরা ভাগ করে দেবো যে 32 নিচে, অথবা 8 দ্বারা ভাগ করবো 32কে, 8 দ্বারা ভাগ করলে এখান থেকে আমরা ভাগ করে দেখলাম, 8 দ্বারা ভাগ করলে 4×8 = 4। আমরা সূচকের যে নিয়ম অনুযায়ী যে x এর মান বের করার জন্য যে বেস আমরা অপসারণ করব, কিন্তু বেসটা মিল থাকতে হবে। এর পাশে বেস আছে 64, কিন্তু এর পাশে আছে 4, এটা তো কাটা যাবে না। তাই 64কে আমরা এমন ভাবে ভেঙে লিখবো জানি এ পার অপর যে পক্ষ আছে এই বেসের সাথে মিলে যায়। আমরা এই 64 লিখলাম 64, তা 64কে ভাঙবো আমরা কিভাবে? 4 গুণন 4, 4 4 16, 4 16 64, এই একটা 4 লেখা উপরে কিন্তু পাওয়ার 3 দিলেও কিন্তু এটা কিন্তু এটা সমান 64 হবে। তাহলে ঠিক আমরা এখানে লিখবো যে 4 পাওয়ার 3 লিখবো, 3-এর সাথে কিন্তু উপরে যে আবার x আছে পাওয়ার গুণ হবে, তাহলে পাওয়ার কত গুণ হয়ে গেলে 3x ইকুয়াল 4। এইবারে কিন্তু আমাদের বেস মিলে গেছে, এই পক্ষ যে বেস আছে এই পক্ষ সে একই বেস আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি মিলে যায় তাহলে বেস দুটা অপসারণ করা যায়। তাহলে এখানে থাকলো 3x ইকুয়াল 1। এই 3 কে আমরা করবো ভাগ দিয়ে দেবো অপর পক্ষের সাথে, কারণ এটা চলক, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা সবসময় ভাগ যায়। 1/3, তাহলে x এর মান কি পেলাম আমরা? x এর মান পেলাম 1/3, এটা কিন্তু অ্যান্সার। অপশন ক নম্বর সঠিক। একটি সমবৃত্ত ভূমিক ব্যালনের ভূমির ব্যাসার্ধ পায় এবং উচ্চতা h হলে উহার আয়তন কত? আমাদের এই অঙ্কর যে আছে ব্যালন, এই ব্যালনের সমবৃত্ত ভূমির এই ব্যাসার্ধ দেওয়া আছে যে r এবং উচ্চতা দেওয়া আছে h, তাহলে ব্যালনের আয়তনটা কত? এটা বের করার জন্য আমরা ব্যালন সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি আমরা বলি এটা একটা আয়তাকার কাগজ, এই কাগজটাকে আমরা ব্যালনে রূপান্তর করলাম, এটা কিন্তু একটা ব্যালন। এখানে বলা আছে যে সমবৃত্ত ভূমিক, এই ব্যালনটা যে ভূমির উপর রাখবো আমরা সেটা সমবৃত্ত ভূমিক এবং এই ভূমির ব্যাসার্ধ r দেওয়া আছে। যদি আমরা এটা দেখাতে পারি যে একটা ভূমি করলাম, কিন্তু এখানে যে ব্যালনটা যদি আমরা স্থাপন করে থাকি সমবৃত্ত ভূমিক, এই ভূমির ব্যাসার্ধর পরিমাণ দেওয়া আছে r এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই ব্যালন যে উচ্চতা আসবে যে এটাকে
লম্ব লেভেল যেটা থাকে এটা উচ্চতা বলা হয়। এই উচ্চতার পরিমাণ দেওয়া আছে এইচ। তাহলে এই পুরো ব্যালনের আয়তনটা কিভাবে হলো? আয়তন করতে গেলে এই ব্যালনটা স্থাপন করতে হবে একটার উপর, এবং তার মধ্যে যে একটা জায়গা থাকবে, এটা পুরাটা ক্ষেত্র থাকবে, এটাকে পুরা মিলে কিন্তু আয়তন হবে। আর আয়তন করার জন্য আমরা যেটা এই ব্যালনের এক পাশে একটা থেকে হচ্ছে বৃত্ত, এই বৃত্তর ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে। বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করার পর, ঠিক আছে, বৃত্তকে ক্রমান্বয়ে যদি আমরা বর্ধিত করে উপর দিকে পুরুত্ব করে থাকি, তাহলে কিন্তু একটা উচ্চতার ব্যবহার আছে। তাহলে ওই ক্ষেত্রফলকে আমরা উচ্চতা যদি গুণ করি, তাহলে কিন্তু একটা ব্যালনের পুরো আয়তনটা পাওয়া যাবে। আমরা ঠিক একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, এই বৃত্তটাকে যদি আমরা পুরুত্ব করে থাকি, ব্যালনে রূপান্তর করি, তাহলে একটু এখানে যে একের পর এক উচ্চতায় আনি, তাহলে এই ধরনের কিন্তু স্থাপন করলে দেখা যায় যে ব্যালনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে একটা উচ্চতার ব্যবধান আসে থাকে। বৃত্তভূমি যে করলাম, এই বৃত্তভূমির ক্ষেত্রফল যদি আমরা উচ্চতা দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এই ব্যালনের আয়তন পাওয়া যাবে। তাহলে ঠিক এর সাথে আমরা যে ব্যালনের আয়তন এই ব্যালনের আয়তনটা আমরা কিভাবে পাবো? ব্যালনের এক পাশে যে বৃত্ত ছিল, বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম পাই আর স্কোয়ার। তাহলে এটাকে দেখো, এই পাশে একটা বৃত্ত ছিল, এই বৃত্তের ক্ষেত্রফল আমরা যে বের করলাম পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রফলকে আমরা কি করব? উচ্চতা, ব্যালনের যে একটা উচ্চতা আছে, তাহলে তো ব্যালনে পরিণত হয়েছে। তাহলে এই উচ্চতা যদি গুণ করে, তাহলে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে এই পুরো অংশটার সাথে আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে। গুণন এইচ উচ্চতা, আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে থাকি। এইটা যেটা থাকবে, এটা গুণ করলে পেলাম পাই আর স্কোয়ার এইচ। এটা সঠিক অ্যান্সার, ঘ নম্বর সঠিক অপশন। এক্স মাইনাস 1/x ইকুয়াল 3/2 হলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান কত? এটা বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। এটার সূত্র বসালে আমরা মান পাবো। তাহলে এক্স কিউব মাইনাস 1/x³ সমান কি? এটার সূত্র আমরা কি জানি? এক্স কিউব মাইনাস 1/x³ এর সূত্র এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 3/2। তাহলে এটা আমরা মান বসাই দিই, 3/2, এর উপর পাওয়ার আছে কিউব, এটা আমরা কিউব বসাই দিলাম, প্লাস এক্স কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে 3/2। 3/2 এর উপর কিউব আছে, তাহলে এটা আমরা গুণ করি, 3 3 3 9, 3 9 27, 2 যদি 3 বার গুণ করা হয় তাহলে 8, এখানে প্লাস, এখানে 3 দ্বারা 3 গুণ করলে 9/2। এটা যদি আমরা লসাগু করি, তাহলে 2 আর 8 এর লসাগু হচ্ছে 8। 8 একে 8, 1 দিয়ে গুণ করলে 27, যোগ 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে 9 কে গুণ করলে 4 9 36, 36 আর 27 যোগ করলে হবে 63/8। এটাই আমাদের অ্যান্সার। 63/8 যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। অপশন ঘ নম্বর সঠিক।